সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 17 আমরা করছি বরাবরই, বেশ কয়েকদিন ধরেই আমরা আছি। অনুশীলনী 17 সেখান থেকে আমরা দেখব কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। প্রচুরক। তো আজকে আমার ক্লাসে যারা উপস্থিত আছো, তোমরা বের করো তোমাদের পাঠ্য বইয়ের 339 পৃষ্ঠা। পাঠ্য বইয়ের 339 পৃষ্ঠা, এটা তোমরা বের করো। আমি আশা করি তোমরা সবাই বের করেছো। সবাই আশা করি বের করেছো। এখন আমরা দেখব যে প্রচুরক জিনিসটা কি আসলে। আজকে আমরা শিখব পরিসংখ্যানের প্রচুরক নির্ণয়। ক্লাস 8 এ তোমরা শিখেছো কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয় সেই সংখ্যাকেই উপাত্তের প্রচুরক বলে। একটু ছোট্ট করে আমি উদাহরণ দিয়ে একটু বোঝায় দিই যে কোনো উপাত্তে যে সংখ্যা কি বলা হচ্ছে, কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয় তাকে আমরা বলবো প্রচুরক। তার আগে একটু বলো, সবাই বলো আমাকে শুনতে পাচ্ছ কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ। আজকে বোর্ডটা একটু আমি দিয়েছি ল্যান্ডস্কেপে দিয়েছি, বোর্ডটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। গত তারিখে ক্লাসটা নিয়েছিলাম কিন্তু রেকর্ডিং হয়েছে, শুধু অডিও রেকর্ডিং হয়েছে, ভিডিও রেকর্ডিং হয় নাই। তো এজন্যই যে দুটা ডিভাইস আর ইউজ করব না, সরাসরি আমি ল্যাপটপ দিয়ে নিব। আমি ল্যাপটপে দেখো লিখেছি অনুশীলনী 17, আমার মাথার উপর দেখা যাচ্ছে অনুশীলনী 17, আর ডান কর্নারে গণিত নবম ও দশম, মানে এটা প্যারালাল হচ্ছে দুই ক্লাসের জন্যই। আজকের তারিখ 21/8/2021। এটা কি স্পষ্ট দেখা যায় তোমাদের মোবাইলে বা ল্যাপটপে? জি স্যার, দেখা যায়। জি স্যার। দেখা যায়। দেখা যায়, গুড, ঠিক আছে। তাহলে আমি এইভাবে হয়তো আগামী দিনের ক্লাসগুলো এইভাবে আমি চালাবো। তো আমরা প্রচুরক দেখব, যে আমরা পড়ায় ফিরে আসি। প্রচুরক যে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয় সেই সংখ্যাকেই উপাত্তের প্রচুরক বলে। একটু বোঝায় দেই। মনে করো ক্লাসে আমার 9 জন স্টুডেন্ট আছে। 9 জনের একজনের উচ্চতা 5 ফিট, একজন 6 ফিট, একজন 7 ফিট, একটু বোধহয় বেশি হয়ে যাচ্ছে উচ্চতা, 4 ফিট, 3 ফিট, 2 ফিট, আরো একজনের 5 ফিট। হ্যাঁ, আমরা এরকম ভাবে দেখলাম এখানে 1 2 3 4 5 6 7 জন স্টুডেন্টের আমরা উচ্চতা দিয়েছি। এটা বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট, মানে ছোট ক্লাস বড় ক্লাস মিলেই আছে। তো আমরা এখন বলছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ফিট উচ্চতা একজন, 3 ফিট উচ্চতা একজন, 4 ফিট উচ্চতা একজন, 5 ফিট উচ্চতা দুইজন, 6 ফিট উচ্চতা একজন, 7 ফিট উচ্চতা একজন। যদিও 7 ফিট মানুষ আমাদের দেশে হয় না, এটা উদাহরণের জন্য দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তর মধ্যে 5 ফিট উচ্চতার দুইজন আছে, তাহলে এই উপাত্তের প্রচুরক হচ্ছে 5। এখন দেখো আমি এইভাবে লিখলাম, এখানে স্টুডেন্ট আছে আমার 2 1 2 3 4 5 6 জন স্টুডেন্ট আছে। একজনের উচ্চতা 2 ফিট, একজন 3 ফিট, একজন 4 ফিট, একজন 5 ফিট, একজন 6 ফিট, একজন 7 ফিট। আচ্ছা, এখন এখানে প্রচুরক কত? এই জায়গাতে কোনো প্রচুরক নাই, কারণ একই সংখ্যা বারবার আসে নাই। তাহলে ধারণা কি হচ্ছে, এখানে কোনো প্রচুরক, এখানে যদি বলা হয় যে এটার প্রচুরক কত, এটার প্রচুরক 0, এটার প্রচুরক হবে 0। এরপর আমরা যদি মনে করি এরকম 5 5 5 6 6 7, এরকম ধরে নাও এখানে 9 জন বিভিন্ন ক্লাসে ছোট বড় আছে। 7 ফিট একজন উচ্চতা, বিশাল উচ্চতার মানুষ আমি দিলাম, 6 ফিটও বিশাল উচ্চতা, এটা উদাহরণের জন্য দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 ফিট উচ্চতার স্টুডেন্ট 3 জন, 6 ফিট উচ্চতার স্টুডেন্ট 2 জন। তাহলে আমাদের প্রচুরক কত হবে?
এই অঙ্কের প্রচুরক হবে 5। কেন 5 হবে প্রচুরক? যে এখানে এখানে মানে মানে সরি মানে 5 ফিট উচ্চতার মানুষ 3 জন আছে, অতএব 3 জন সংখ্যা বেশি হয়ে গেল। 5 ফিট উচ্চতার স্টুডেন্ট আছে আমার 3 জন, তাহলে এখানে ইয়ে হবে কত, প্রচুরক হবে কত? 5। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এর প্রচুরক হবে 5। এখন দেখো এরকম হলো, সমস্যাটা এরকম যে আবারও বলছে এখানে আমি একজন স্টুডেন্ট বাড়িয়ে দিলাম। আমি এখন বলছি যে আমার স্কুলে এরকম স্টুডেন্ট নিয়েছিলাম বোধহয় 10 জন আছে, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 জন স্টুডেন্ট। 10 জন স্টুডেন্টের উচ্চতা দেওয়া ছিল, আমি এগুলোকে সিরিয়ালি সাজিয়েছি, সিরিয়াল করে সাজিয়েছি যে মানের ক্রমানুসারে ছোট থেকে বড় দিকে সাজিয়েছি। তাহলে একজন স্টুডেন্ট আমার 2 ফিট, একজন 3 ফিট, 4 ফিট, 5 ফিট উচ্চতা আছে 3 জন, 6 ফিট উচ্চতা আছে 3 জন স্টুডেন্ট। এবার এর প্রচুরক কত হবে? এনিওয়ান? স্যার 5 আর 6 দুইটাই হবে। গুড, 5 আর 6 দুটাই হবে, কারণ দুটাই সমান আছে। এখানেও সর্বাধিক 3 বার, এখানেও সর্বাধিক 3 বার করে এটা উপস্থাপন করা হয়েছে। অতএব এই ক্ষেত্রে প্রচুরক হবে 5 এবং 6। এটা ছিল আমাদের হচ্ছে অবিন্যস্ত অবস্থায় যখন ছিল। এবার আমরা আসব বিন্যস্ত করে দেওয়া আছে, একটা ছোট করে একটা সারণের মধ্যে দেওয়া আছে, সেটার আমরা মধ্যক আমরা নির্ণয় করব। সরি দুঃখিত, মধ্যক না, প্রচুরক আমরা নির্ণয় করব। উদাহরণ 13 দেখো। এখানে আরো কিছু কথা আছে, আমি এত যাব না। উদাহরণ 13 দেখো, নিচের সারণীটি লক্ষ্য করো। এই সারণীতে কি বলা হয়েছে? শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40, এখানে গণসংখ্যা 4, 41 থেকে 56, 51 থেকে 68, 61 থেকে 70, 12, 71 থেকে 89, 80 থেকে 97, 91 থেকে 104। প্রশ্ন করা হয়েছে কেন্দ্রীয় প্রবণতা কি? প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা আমরা আগে শিখেছি, আমরা অজীব রেখাগুলো আমরা করতে পেরেছি আগে, প্রথম দিকে উদাহরণে ছিল, তারপরে আজকে একটু আমরা দেখবো, যদিও করাবো না। আমরা কয়ের উত্তরে চলে আসি, আমরা সময় নষ্ট করব না। কয়ের উত্তর অবিন্যস্ত, মানে যেগুলো এলোমেলো ভাবে থাকে, অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোন মানের কাছাকাছি পঞ্জীভূত হয়। মানে কাছাকাছি কিছু মান, আমাদের ছবিতে যেটা ছিল যে মানগুলোকে যখন ক্রমানুসারে সাজালাম তখন দেখা যায় যে কিছু কিছু মান আছে যে মানগুলো ঠিক একটু মাঝামাঝি জায়গাতে থাকে, একই ধরনের মানগুলো, একই ধরনের মানগুলো কাছাকাছি থাকে। তো আবার উপাত্ত সমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়, অর্থাৎ একটা জায়গাতে গণসংখ্যা বেশি দেখা যায়। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার, এই যে মানের দিকে কেন্দ্রের দিকে পঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন আমরা আসবো খ নম্বর প্রশ্ন, প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় প্রশ্নটা তোমাদের বইতেই আছে, আমি প্রশ্ন তুলবো না, কারণ আমার বোর্ডটা আমি যখন এখানে ল্যান্ডস্কেপে করেছি বোর্ডের জায়গাটা আমার একটু কমে গিয়েছে। প্রশ্ন কি ছিল? খ নাম্বার, প্রচুরক নির্ণয়ের সারণী। যারা নতুন যোগদান করেছো 340 পৃষ্ঠা, খ নাম্বার দেখো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 340 এবং সেখানে নাম্বার খ। শ্রেণী, আমি আগে এটা পড়েছিলাম যে শ্রেণী দেওয়া আছে, একটা সারণী দেওয়া আছে, তার শ্রেণী আছে আর গণসংখ্যা দেওয়া আছে। প্রচুরক নির্ণয় করার সময় যে সারণী আমরা উঠাবো সেই সারণীতে আমাদের মাত্র দুটা সারি বা দুটা কলাম হলে হবে। সারি না, মানে আমরা কলাম বলবো দুটা, একটা কলামে থাকবে শ্রেণী আর একটা থাকবে গণসংখ্যা। তোমরা একটু এইভাবে সাজাবা, আমি তোলার সময়, খাতায় তোলার সময় তোমরা এইভাবে একটু সাজাবে, আমি বরাবর বলি যে এইভাবে একটু সাজাবা। কিভাবে লিখবা আমি একটু নমুনা দেখাচ্ছি। এখানে নমুনায় বলছি যে শ্রেণী থাকবে এখানে আর গণসংখ্যা থাকবে এখানে। এটা দেওয়া আছে, ল্যান্ডস্কেপে দেওয়া আছে। তোমরা এটা করবা কি, পর্ট্রেটে সাজায় নিবা। পর্ট্রেট করলে কি হবে, এখানে বলছে 31 থেকে 40, এরপর হচ্ছে 41 থেকে 50, আর এটার গণসংখ্যা ছিল 4, এটার গণসংখ্যা ছিল 6।
লিখবো না, এটা তোমরা খাতায় এইভাবে তোমরা উঠায় নিবা। তোমরা লিখবা যে খ প্রচুরক নির্ণয়ের সারণী, ঠিক আমি যেভাবে বললাম এইভাবে সারণীটা তোমরা লিখবা। এরপর লিখবা তোমরা আমরা জানি প্রচুরক। আমি অঙ্কে ফিরে যাচ্ছি, প্রশ্নটা আমি তুললাম না, এই স্টাইলে তোমরা তোলো। তোলার পরে প্রচুরক, প্রচুরক সমান, আবার একটু বলি যে গড় মানে হচ্ছে মিন, MEAN, মিন, মিন মানে গড়, মিডিয়ান হচ্ছে মধ্যক, আর প্রচুরক হচ্ছে মোড। এই জন্য গড়, মধ্যক, প্রচুরক ইচ্ছা করলে সবগুলোকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। প্রচুরক এম সমান, গড় মানেও কিন্তু এম, মধ্যকও কিন্তু এম, প্রচুরকও এম। গত ক্লাসে আমরা মধ্যক করেছিলাম, আমরা প্রচুরক বলছি, এটা তোমাদের বিষয়, তোমরা ইচ্ছা করলে এটা দিতে পারো, নাও দিতে পারো। তাহলে প্রচুরক এম সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখানে এল সমান কত? এলটা কি? এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা, সেটা হচ্ছে এল। একটু সবাই ভালো করে ছকটা দেখো, খ নাম্বারে যে ছকটা দেওয়া ছিল গণসংখ্যা দেখো। গণসংখ্যাটা আমি পড়ে যাচ্ছি, গণসংখ্যা 4, 6, 8, 12, 9, 7, 4। গণসংখ্যা সবচাইতে বেশি হচ্ছে বড়টা কোনটা? 12। তাহলে 12 এর শ্রেণী কোন শ্রেণীতে 12 আছে? 61 থেকে 70। তাহলে আমরা ধরে নিব যে আজকে যে আমরা সমস্যাটা সমাধান করতে চাচ্ছি, এই সমস্যাটা হচ্ছে প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরকের মধ্যে গণসংখ্যা প্রচুর পরিমাণে আছে কোথায়? আমরা এইভাবে বুঝবো যে প্রচুর পরিমাণে গণসংখ্যাটা কোথায় আছে। তা আমরা দেখতে পাচ্ছি 61 থেকে 70 যে শ্রেণী, সেই শ্রেণীতে গণসংখ্যা আছে 12, মানে সর্বোচ্চ এটা 12 এটা দেওয়া আছে। তাহলে আমরা বলবো ওই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61। তাহলে এল এর মান হচ্ছে 61। F1, F1, F1 মানে কি? যে শ্রেণীতে দুঃখিত, যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার উপরের শ্রেণীর, মানে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ আমাদের F1, আমরা বলছি যে F1 টা কোনটা হবে? আমরা বলেছি সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12 ছিল, 12 উপরে গণসংখ্যা ছিল 8। তোমাদের পাঠ্য বইতে আছে 12 মাইনাস 18। সর্বোচ্চ গণসংখ্যা 12 ছিল 61 থেকে 70 শ্রেণীতে, তার আগের ঘরের গণসংখ্যা ছিল 8, অতএব এটা মানে হচ্ছে 4। F2, F2, F2 টা কত হবে? যে শ্রেণীতে গণসংখ্যা রয়েছে সেই যে শ্রেণীতে প্রচুরক রয়েছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ আমাদের প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা ছিল 12, আর তারপরে শ্রেণীর গণসংখ্যা কিন্তু 9। আমি গণসংখ্যার কথা যদি বলি যে গণসংখ্যা এইভাবে তোমরা যদি সাজালে তোমরা পাচ্ছ যে 9 হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, মাইনাস করলে 3। এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, এইচ ছোট হাতের এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি এইচ আমরা কোথায় পাবো? আমরা শ্রেণী ব্যাপ্তি এটা আমরা প্রথম থেকে শিখে আসছি 31 থেকে 40, আমরা হাতে গুনবো 31 থেকে 40, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। আমাদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। এই হলো শ্রেণী ব্যাপ্তি 10। আমরা মান পেয়ে গেছি, অতএব এখন আমরা যাব কি লিখতে? যে প্রচুরক আমরা নির্ণয় করব সেই প্রচুরকে আমরা চলে যাব।
সূত্র আমরা আগেই লিখেছি যে প্রচুরক বা আমরা জানি প্রচুরক, তোমরা এখানে লিখতে পারো আমরা জানি প্রচুরক m সমান l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h, এবং সবগুলোর এখানে ব্যাখ্যা দেওয়া হলো বা মানগুলো দেওয়া হলো যে তার মান কত। আমরা বলেছি l এর মান 61, f এর মান 12 মাইনাস 84, f2 হচ্ছে 12 মাইনাস 93, h হচ্ছে 10। অতএব m সমান বা প্রচুরক সমান, আমরা এখানে লিখি একটু, প্রচুরক সমান দেখা যায় তো না ডান দিকে প্রচুরক যেখানে লিখলাম, জি জি স্যার। স্যার। জি স্যার। প্লাস, আচ্ছা পাঠ্য বইতে একটু সূত্র ভুল আছে, ওই যে দেখো খ নাম্বার যখন সূত্র লেখা ছিল প্রচুরক, একটু দেখো পাঠ্য বইতে 340 পৃষ্ঠা খ নাম্বারে প্রচুরক নির্ণয়ের সারণীর নিচে দেখো প্রচুরক এল সমান আছে, আবার এল সমান, ওখানে এল সমান হবে না, এল প্লাস হবে, ওখানে হবে এল প্লাস। তো কি হচ্ছে এখানে প্রচুরক, প্রচুরক তাহলে এল মানে হচ্ছে আমার 61, আচ্ছা একটু বড় করে লিখি, নিচে লিখি কারণ জায়গা কম। প্রচুরক ওয়ান প্লাস f1, আমরা f1 বের করেছি 4, নিচে f1 প্লাস f2 অর্থাৎ 4 প্লাস 3, আমরা মান এখানে বের করেছি f1 এর মান 4, f2 এর মান 3 ইনটু h, h হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা ছিল আমাদের 10 বা শ্রেণী ব্যাপ্তি, যেভাবে আমরা বলি না কেন 10। 61 প্লাস উপরে আমরা বলতে পারি 4 10 40, এটা কোনো সমস্যা নেই গুণ করে দিলে, আর নিচে 7, তাহলে 61 প্লাস 40 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 5.7 আসে। এটা তোমরা ক্যালকুলেটর করে নাও, আমার হাতে ক্যালকুলেটর নাই। 5.7 তাহলে কত দাঁড়ালো? 66.7। এটাই হচ্ছে আমাদের প্রচুরক। আজকে যে আমরা সমস্যাটা আমাদের সামনে ছিল সেই সমস্যার প্রচুরক হচ্ছে সমাধান 66.7। আমাদের আরেকটা কথা ছিল যে অজীব রেখা অঙ্কন করো। জি বলো, একজন একটু কথা বলছে, বলো তুলনাহীন একটু বলো তো। কিছু না, কিছু না, আনমিউট হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমরা একটু অজীব রেখা সম্পর্কে একটু আলোচনা করি। অজীব রেখা আমরা আগে করেছি, এখন এখানে এটা করতে পারবো না। যদি কখনো প্রতিষ্ঠান দ্রুত খুলে যায়, বলা যায় না প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে অজীব রেখাটা গ্রাফ বোর্ড তোমাদের শেখাতে হবে। আমি একটু এখানে একটু শেখাই দিব। এটা আমরা আগে করেছি, অজীব রেখা আগেই আমরা করেছি, তারপর আমরা একটু দেখবো। অজীব রেখা অঙ্কনের সারণী এখানে দেওয়া আছে, শ্রেণী এই এই অঙ্কটাই মানে 30 থেকে 40, 41 থেকে 50 শ্রেণী দেওয়া আছে। শ্রেণীটাকে আমি এটা করাবো না, শুধু বলবো আমি, তোমরা সবাই দেখো গ নাম্বার দেখো। খ নাম্বার তো হয়ে গেল, পাঠ্য বইতে আছে তোমাদের, এটা যেহেতু উদাহরণের অঙ্ক, আমি শুধু নিয়মটা শিখেছি, আমি আরো একটা শিখাবো এই সময়ের মধ্যে আশা করি হয়ে যাবে। তো অজীব রেখা অঙ্কনের সারণীটা পড়ছি আমি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি করতে হয়েছে 31 থেকে 40, পরে 41 থেকে 50 ছিল, মানে এটা ছিল বিচ্ছিন্ন শ্রেণী ছিল। এই বিচ্ছিন্নটাকে যেহেতু 40 এর পরে 41 থেকে শুরু হয়েছে, এই জন্য অবিচ্ছিন্ন করা হয়েছে 30 থেকে 40, 40 থেকে আবার 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর গণসংখ্যা যা ছিল তাই 4 6 8 12 9 7 4। ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা এটা প্রথম দিকে আমরা শিখেছি যে গণসংখ্যা ছিল 4, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা 4। গণসংখ্যা ছিল 6, 4 আর 6 যোগ করে হয়েছে 10। পরের বার তৃতীয় সারিতে গণসংখ্যা 8, আর ওখানে ছিল 10, 10 আর 8 যোগ করে 18। আমি মনে করি এটা সবাই বুঝতে পারছো যারা প্রথম থেকে ক্লাস আমার করছো। এই যে 18 থাকলো ডান দিকে তৃতীয় ঘরে, আর চতুর্থ ঘরে, ঘর বললে ভুল হবে, চতুর্থ মানে সারিতে আর কি, চতুর্থ সারিতে গণসংখ্যা 12,
আর উপরে ছিল 18 যোগ করে 30, ঠিক এইরকম ভাবে যোগ করে 50 পর্যন্ত আসছে। বাস, গণসংখ্যা অর্থাৎ অজীব রেখা অঙ্কনের যে সারণীটা তৈরি হয়ে গেল। এবার আসবো আমরা ডান দিকে বোর্ড গ্রাফ দেখো। গ্রাফ অর্থাৎ 341 পৃষ্ঠা যে গ্রাফটা দেওয়া আছে, গ্রাফটা দেখো। গ্রাফটাতে আঁকা হয়েছে নিচের দিকে প্রথমে আমরা ফাঁকা চিহ্ন ব্যবহার করেছি, দুটা ঘর আমরা ছেদ চিহ্ন বা ফাঁকা চিহ্ন বা ভাঙা চিহ্ন শব্দটা ছিল, এই শব্দটা আমরা আগে ব্যবহার করেছি। বইয়ে চেঞ্জ হচ্ছে সময়ের প্রেক্ষিতে, শব্দগুলো ধীরে ধীরে কিছু কিছু চেঞ্জ হয় আর কি। কিছু কিছু চেঞ্জ হয়। তো এখানে 30 থেকে শুরু করা হয়েছে। এটা শ্রেণীর উচ্চসীমাগুলো লেখা হয়েছে। শ্রেণীর উচ্চসীমা 30, এক ঘর বাদ দিয়ে অর্থাৎ 10 ঘর পরে যাওয়া হয়েছে। ওই যে ছোট ছোট তোমাদের যে দুটা করে একটা করে ঘরের মান ধরা হয়েছে 5, তাহলে 2 ঘর মানে 10, তাহলে 30, 30 এর পর 40, 50, 60, 70, 80, 90, 100। আর উপর দিকে এখন আমরা যাব 4 ঘর। দেখো এটা শুধু 40 থেকে শুরু হয়েছে, 40 এর উপরে 4 ঘর গিয়েছে, 50 এর উপরে গিয়েছে হচ্ছে 10 ঘর, তারপরে 60 গিয়েছে হচ্ছে 18 ঘর, 70 গিয়েছে 30, এইরকম ভাবে যাওয়ার পরে সংখ্যাটা আসবে 30 থেকে আমরা যোগ করব, মানে 30 থেকে 40 এর উপরে যে সংখ্যা ইয়েটা আমরা 4 ঘর গিয়েছিলাম, এটা একটা সুন্দর করে একটা দাগ দিব, দিলেই এটা হয়ে যায় অজীব রেখা। তো আমরা অজীব রেখার পরে আমরা উদাহরণ 14 তে চলে যাচ্ছি, কারণ আমরা আজকে শিখতে এসেছি কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। প্রচুরকের অঙ্কগুলো আমরা মোটামুটি আজকে আমরা দেখব। ইতোমধ্যে আমাদের একটা হয়ে গেছে, আমরা যাব উদাহরণ 14 তে। উদাহরণ 14, উদাহরণ 14 তে কি আছে? নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। আমি একটু উঠাই তো দেখি, তোমাদের বলছি যে প্রচুরক নির্ণয়ের সারণী আমরা এইভাবে লিখবো: প্রচুরক নির্ণয়ের সারণী। উদাহরণ 14 করছি, প্রচুরক নির্ণয়ের সারণী। কি আছে এখানে? 1 2 3 4 5টা হবে, 5টা কলাম হবে। আমার একটু জায়গা আছে তাই আমি একটু লিখবো এখানে। শ্রেণী গণসংখ্যা। দেখো এখানে অনেক সময় লেখা হয় বিভিন্ন ভাবে। আমি বলেছিলাম যে সরাসরি শ্রেণী লিখলেও ভুল কিছু নাই, আমাদের উদাহরণে সেটাই দেওয়া আছে শ্রেণী। এখানে বলা হয়েছে শ্রেণী, এখানে যে গণসংখ্যা। শ্রেণী কত থেকে দেওয়া আছে? 41 থেকে 50, 41 থেকে 50 দেখা, হ্যাঁ দেখা যায় মনে হয় বোর্ডে। 51 থেকে 60, 61 থেকে 70, আর 71 থেকে 80। এটা ছিল আমাদের শ্রেণী, 4টা শ্রেণী দেওয়া আছে মাত্র। তো যাক, অসুবিধা নাই। আমাদের 25, 25, 20, 15, 8। লক্ষ্য করো মেয়েরা, আমাদের প্রশ্ন এটা দেওয়া আছে, আমরা এইভাবে কাজের সুবিধার জন্য আমরা এটাকে এইভাবে সাজিয়েছি। সাজানোর পরে এখানে বলা হচ্ছে প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক নির্ণয় করতে হবে, আমরা জানি
আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 divided by F1 plus F2 গুণ H। আমরা জানি প্রচুরক L plus F1 divided by F1 plus F2 into H। এখানে আমরা ফিজিক্সের অঙ্কের মতো করব, ডান দিকে একটা নোট দিতে পারি আমরা এখানে, নিচেও লিখতে পারো তোমরা এখানে L সমান। আচ্ছা, এখন আমাদের কথা, আমরা এখন দেখব যে সমস্যাটা আমাদের দেওয়া ছিল উদাহরণ 14, সেই উদাহরণ 14তে আমাদের এখানে বলা হয়েছে গণসংখ্যা আছে প্রথমটাতে 25, তারপর 20, তারপরে 15, তারপরে 8। সবচাইতে বেশি গণসংখ্যা কোনটা? 25। সেটা আছে কোথায়? একেবারে 41 থেকে 50 যে শ্রেণী, সেই শ্রেণীতে আছে গণসংখ্যা 25। সবচাইতে বেশি গণসংখ্যা, সর্বাধিক গণসংখ্যা 25। অতএব এই শ্রেণীতেই কি আছে? মধ্যক আছে। তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা কত? এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 41। এই শ্রেণীর নিম্ন সীমা 41। আমরা বলবো এখানে এই শ্রেণীর নিম্ন সীমা 41। আমরা ধরে নিয়েছি যে 25 আছে, 25। অতএব এই জায়গাতে আমাদের সবচেয়ে গণসংখ্যা বড় 25, আমরা দেখেছি 25 গণসংখ্যা সবচেয়ে বেশি। অতএব এই জায়গাতেই আমাদের আজকের এই সমস্যার যে সমাধান করতে বলা হয়েছে প্রচুরক এই শ্রেণীতে আছে। তাহলে সেই শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন সীমা 41। তাহলে এল এর মান হচ্ছে 41। F1 কত? F1 কত? F1 বলা হয়েছে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণী মাইনাস তার পূর্ববর্তী শ্রেণী। তাহলে আমার এখানে আছে 25 মাইনাস এর পূর্বে কত? এর পূর্বে তো কোনো সংখ্যা নাই, ওটা থেকে শুরু হয়েছিল আমাদের, তাই না? ওখান থেকে আমাদের শুরু হয়েছিল, অতএব আমরা বলবো ওখানে 0 আছে। তাহলে F1 এর মান 25। F2 কত? F2 বলা হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণী মাইনাস তার পরবর্তী শ্রেণী। তাহলে 25 মাইনাস পরবর্তী শ্রেণী ছিল 20। 25 মাইনাস 20 ইকুয়াল 5। এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। 41 থেকে 50, 51 থেকে 60, অর্থাৎ ওই শ্রেণীর ব্যবধান কত? মোট কতগুলো সংখ্যা আছে এর মধ্যে? 10টা করে সংখ্যা আছে। আমার হাতে গুনবো না, 41 থেকে 50 গুনলে 10টা করে সংখ্যা আছে, এই এর মান 10। যারা বোঝো না আবারও বলছি, 41 থেকে শুরু করো, শ্রেণী 41 থেকে 50 পর্যন্ত, তার মানে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, হাতে গুনলে 10 হয়, এই এর মান 10। আমরা করবো কি এখন? এই মানগুলো আমরা বসে দিব। আমরা পেয়েছি এল এর মান 41, F1 এর মান পেয়েছি আমরা 25, রাইট? F1 প্লাস F2, তাহলে এটা তো যোগ হবে আমাদের 25 প্লাস 5। H কত আমাদের? H 10। 41 প্লাস 25 নিচে 30 ইনটু 10। আমরা যেভাবে এটা ক্যালকুলেশন করি না কেন, আমরা একবারে লিখবো এটা, যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন দেখাতে হবে না। এখানে ক্যালকুলেশন করে একবারে চলে আসছে 8.33। 8.33। তাহলে 41 প্লাস 8.33, তাহলে 49.33। এটাই আমাদের অ্যান্সার। এই যে প্রচুরক আমাদের বের করার কথা বলা ছিল, সেই প্রচুরক আমরা বের করলাম। এখানে বুঝিয়ে দিলাম, একটা জিনিস সবসময় মাথায় রাখো যে গণসংখ্যা সবচেয়ে বড় থাকতে হবে, সেটা মাঝামাঝি থাকবে এমন কোনো কথা না। যেমন এটা প্রথমে ছিল, আবার এই 25 শেষেও থাকতে পারতো, অথবা সবচেয়ে যেখানে গণসংখ্যা বড় বা বেশি পরিমাণ, সেটাকে আমরা নিচের দিকে আমরা নিব। যদি আমরা নিচের দিকে নিই তাহলে আমাদের জন্য এটা সুবিধা হচ্ছে।
হ্যাঁ, আমরা মনে হয় সেরকমই একটা সমস্যা আমরা পেয়ে গেছি। আহ, আমি মনে করি যে এতক্ষণ আমি যে সমস্যাটা তোমাদের করালাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বোঝার পরে আমি যাব উদাহরণ 15-তে। এটা পড়েই থাকবে উদাহরণ 15। উদাহরণ 15 এখন আমরা একটু আলোচনা করব, হাতে আমাদের একটু সময় আছে। সবাই পরে তোলার সুযোগ পাবো তোমরা, আর ভিডিও তো থাকবেই। আজকে সকালেও একটা ভিডিও আপলোড করা হয়েছে, আগের ক্লাসের ভিডিওটা আমি দিয়েছিলাম, কোথায় বোধহয় একটা প্রবলেম ছিল, তো আজকে দেখলাম সফলভাবে আপলোড করেছে। ওটা আগের তারিখের আগে, মানে 7 তারিখের সম্ভবত, 7 না কত তারিখ, ওই রকম 7 তারিখ মনে হয়, 7-8। তো আমরা এখন অন্য জায়গায় ফিরে আসি, সেটা হলো যে উদাহরণ 15। আমাদের হাতে একটু সময় আছে, আমরা একটু আলোচনা করব। নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। শ্রেণী সংখ্যা 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। গণসংখ্যা 4, 16, 20, 25। লক্ষ্য করো, গণসংখ্যা আমাদের যখনই আমরা প্রচুরক নির্ণয় করতে যাচ্ছি, শুধু প্রচুরক না, আসলে মধ্যকর জন্য গণসংখ্যাটাই খুব প্রয়োজন। এমনকি গড়ের জন্য গণসংখ্যা প্রয়োজন। গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি, সেখান থেকে আমাদের কাজ করতে হবে। তো আমরা যেটা বলছিলাম যে এখানে গণসংখ্যা সর্বাধিক 25 বার আছে। কোথায় আছে? ওই 41 থেকে 50 যে শ্রেণী, সেখানে সব শেষে এই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান। আমরা জানি প্রচুরক L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H সূত্র। তাহলে L কোথায় হবে? L এর মান কত হবে? সবাই একটু দেখো, L এর মান কত হবে? যে শ্রেণী যেখানে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা 41। F1 কত হবে? F1 হচ্ছে 25 মাইনাস তার পূর্ববর্তী 25 এর পূর্বে ছিল 20, অর্থাৎ 25 মাইনাস 20 হলো 5। F2 কত হবে? সর্বোচ্চ যেটা 25 দেওয়া ছিল সর্বোচ্চ, তার পরেরটা মাইনাস হবে। তাহলে 25 পরে কি আছে? পরে কোনো সংখ্যা নাই, এই জন্য 0 বসানো হয়েছে। 25 মাইনাস 0, তার মানে 25 F2 মান। আর H হচ্ছে 10। H হলো 10, অর্থাৎ শ্রেণী ব্যবধান, বা এই শ্রেণীর মধ্যে 10টা সংখ্যা ছিল, সেই 10। তাহলে প্রচুরক নির্ণয়ের যে আমাদের ছক ছিল, সেই ছকের মধ্যে আমরা বসিয়েছি। বসানোর পরে আমাদের এই প্রচুরকের মান বের হয়ে গেল কি, যে 41 প্লাস 5 ডিভাইডেড বাই 25 প্লাস 5 ইন্টু 10, অর্থাৎ 41 প্লাস উপরে 5 নিচে 30 ইন্টু 10 ইকুয়াল 41 প্লাস, ভাগ করলে আমরা একবার লিখবো 1.67, যোগ করে কথা হচ্ছে 42.67। এই ছিল আমাদের প্রচুরক নির্ণয়ের অঙ্কগুলো। প্রিয় শিক্ষার্থী, যারা আজকে আমার এই ক্লাসে যারা যোগদান করেছো, আশা করি সবাই, আমি পরপর তোমাদেরকে শিখাইলাম কিভাবে গড় বের করতে হয়, কিভাবে মধ্যক বের করতে হয়, কিভাবে প্রচুরক বের করতে হয়। কেমন? অনেক কথা হলো এই অধ্যায়ের। আমরা এটা অনুশীলনের মধ্যে এতদিন আমরা ছিলাম। আমরা চলে যাব আগামী ক্লাসে পাঠ্য বইয়ের যে অনুশীলনী, এগুলো তো উদাহরণ ছিল এতদিন আমরা করালাম। আমরা অনুশীলন আমরা 2-1টা করাবো, বা 2-1টা আমরা সৃজনশীল করাবো, যেন তোমাদের ভিতরে যেন এর কোনো জড়তা না থাকে। তবে একটা বিষয় বিশেষ করে গণসংখ্যা বহুভুজ আমরা আঁকিয়েছি, আমরা অজীব রেখা আঁকিয়েছি। এইসব জিনিসগুলো আসলে সরাসরি এটা অনলাইনে এটা দেখানো একটু খুব কষ্টকর, কারণ ওই ধরনের বোর্ড এখানে ইউজ করাও যায় না বাসায়, ওই নাই আসলে আমার কাছে। ওই ধরনের বোর্ড ইউজ করে দেখাতে হবে হয়তো কোনো এক সময়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং আগামী ক্লাসে সবাই যোগদান করো, এই প্রত্যাশা রেখে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।